প্রিয় শিক্ষার্থী, আমরা সালোক সংশ্লেষণ করতে গিয়ে বলেছিলাম সালোক সংশ্লেষণ এর মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদে খাদ্য উৎপন্ন হয়। ঠিক আছে, কি উৎপন্ন হবে? খাদ্য উৎপন্ন হবে। তো শ্বসন প্রক্রিয়ার মধ্যে উৎপন্ন হবে হচ্ছে শক্তি। শ্বসনের মাধ্যমে উৎপন্ন হয় শক্তি। সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হবে হচ্ছে খাদ্য, এবং সে খাদ্যকে জারিত করে শ্বসন প্রক্রিয়া সেটা উৎপন্ন হবে হচ্ছে শক্তি। তো চলুন আমরা প্রথমে শ্বসন নিয়ে কথা বলি। প্রিয় শিক্ষার্থী, শ্বসন নিয়ে জানতে গেলে প্রথমে আপনাকে শ্বসনের একটা অবশ্যই সংজ্ঞা দিতে হবে। তো আমি প্রথমে এখানে 3টি বিক্রিয়া লিখেছি। আমি এই বিক্রিয়ার উপর ডিপেন্ড করে আপনাকে সংজ্ঞাটা বলবো ইনশাল্লাহ। চলুন খেয়াল করে দেখেন, আমি 3টা বিক্রিয়া লিখেছি। একটা বিক্রিয়া হচ্ছে কি গ্লুকোজ, অর্থাৎ গ্লুকোজ শর্করা যে খাদ্যটি ছিল, শর্করা জাতীয় খাদ্য, গ্লুকোজটা ভেঙে গ্লুকোজের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করলো। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, গ্লুকোজের সাহায্যে গ্লুকোজটা ভেঙে এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনটা নেই, তাই না? এখানে শুধু অক্সিজেন আছে, এখানে কিন্তু অক্সিজেন নেই। এখানে কি হলো? ইথাইল অ্যালকোহল নামে একটি জৈব উৎপন্ন হলো, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন হলো। ঠিক আছে, তৃতীয় একটি বিক্রিয়া লিখেছি, সেটা খেয়াল করে দেখেন, তাও কিন্তু শর্করা জাতীয় খাদ্যটা ভেঙে এই ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়নি, সেখানে সরাসরি ল্যাকটিক অ্যাসিড নামে একটি অ্যাসিড উৎপন্ন হয়েছে এবং শক্তি উৎপন্ন হয়েছে। 3টা বিক্রিয়া খুব মনোযোগ সহকারে খেয়াল করে দেখেন। আমি প্রথম 2টা নিয়ে কথা বলছি। প্রথমে দেখেন, প্রথমের বিক্রিয়াতে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজটি অক্সিজেনের উপস্থিতি এবং অক্সিজেন অনুপস্থিতি, একবার হচ্ছে অক্সিজেন উপস্থিতিতে, একবার হচ্ছে অক্সিজেন অনুপস্থিতিতে, দুটো প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন হলো। আরেকটা প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন হলো। তাহলে আপনার সংজ্ঞাটা কি বলবেন? খুব মনোযোগ সহকারে খেয়াল করেন। সংজ্ঞাটা বলছি, যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে বিভিন্ন প্রকার এনজাইমের সাহায্যে গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করে, অথবা ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড শক্তি উৎপন্ন করে, তাকে শ্বসন বলে। আমি আবার বলছি, যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে বিভিন্ন প্রকার এনজাইমের সাহায্যে গ্লুকোজ ভেঙে, শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন করে, অথবা আপনি আরেকবার বলতে পারেন কার্বন ডাইঅক্সাইড, পানি, শক্তি, অথবা ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে বা সেই প্রক্রিয়াকে শ্বসন বলে। আশা করি আপনারা খুব স্মার্ট একটি সংজ্ঞা পেয়ে গিয়েছেন। তো চলুন, আমি কিন্তু এমনভাবে সংজ্ঞাটা বলেছি, সেখানে কিন্তু 2টা অংশে চলে আসে। কি 2টা অংশ? শ্বসনের কিন্তু আমরা জানি 2টা প্রক্রিয়া, অর্থাৎ 2টা ধাপ, একটা হচ্ছে সবাত শোষণ, একটা হচ্ছে অবাত শোষণ। একটা হচ্ছে সবাত শোষণ, একটা হচ্ছে অবাত শোষণ। আমি সংজ্ঞাটা এমনভাবে দিয়েছি যেন 2টা সংজ্ঞা একসাথে চলে আসে। তখন আপনাকে যদি প্রশ্ন করে যে সবাত শোষণ কাকে বলে, তাহলে জাস্ট আপনি প্রথমে এটা বলে দিবেন যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন উপস্থিতিতে বিভিন্ন প্রকার এনজাইমের সাহায্যে গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করে, তাকে বলা হয় সবাত শোষণ, এবং বিক্রিয়াটা বলে দিবেন। তাহলে আপনি খুব ভালো মার্কস পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি বলে যে অবাত শোষণ কাকে বলে, তাহলে আপনি কি বলবেন? অক্সিজেনের অনুপস্থিতিতে বিভিন্ন প্রকার এনজাইমের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড, গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য বিজারিত হয়ে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন করে, তাকে অবাত শোষণ বলা হয়। তাহলে তৃতীয় সংখ্যাটা কিসের জন্য, বা তৃতীয় বিক্রিয়া যেটা দিল সেটা কিসের জন্য? খেয়াল করে দেখেন, এই বিক্রিয়ার মধ্যে আপনার কিন্তু এই জিনিসটা কিন্তু উৎপন্ন হয়নি, অর্থাৎ ইথাইল অ্যালকোহল অথবা ইথানলও বলা হয়। ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড ব্যতীত কি উৎপন্ন হলে? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। কখনো কখনো সেক্ষেত্রে কি উৎপন্ন হয়? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে সেই জন্য আমি 3টা সংজ্ঞা আপনাকে এখানে জানিয়ে দিলাম। তো আশা করি আপনারা সবাত শোষণের সংজ্ঞাটা পেয়েছেন, সবাত শোষণ, অবাত শোষণ সংজ্ঞাটাও পেয়ে গিয়েছেন। তো চলুন আমরা আবার বিস্তারিত আলোচনা করি। সবাত শোষণ আমরা প্রথম প্রক্রিয়া হচ্ছে সবাত শোষণ। আমরা এখন দেখব সবাত শোষণের প্রক্রিয়াটা কি। প্রিয় শিক্ষার্থী, আপনার বই যদি দেখবেন সবাত শোষণ কিন্তু 4টি ধাপে সম্পন্ন হয়। সবাত শোষণ কয়টি ধাপে সম্পন্ন হয়? 4টি ধাপে সম্পন্ন হয়। সেগুলো কি কি আমি লিখেছি এখানে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, প্রথম ধাপ নাম্বার। 2 নম্বর ধাপ হচ্ছে এসিটাইল কোএনজাইমের সৃষ্টি। 3 নম্বর ধাপ হচ্ছে ক্র্যাবস চক্র, এবং 4 নম্বর হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। আমি আবার বলি, প্রথম নম্বর সবাত শোষণের 4টি ধাপ আছে। 4টি ধাপের মধ্যে কি? প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএনজাইম সৃষ্টি, ক্র্যাবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। প্রিয় শিক্ষার্থী, আমি আজকের ক্লাসে শুধুমাত্র সবাত শোষণ নিয়ে বর্ণনা করব। পরবর্তী ভিডিওতে আমি অবাত শোষণ নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তো চলুন প্রথমে সবাত শোষণ নিয়ে আলোচনা করি। সবাত শোষণ করতে গেলে আপনারা যদি অবশ্যই বইয়ের মধ্যে পড়বেন, দেখবেন প্রথম প্রক্রিয়া হচ্ছে গ্লাইকোলাইসিস, 1 নম্বর ধাপ। 2 নম্বর হচ্ছে এসিটাইল কোএনজাইম, 3 নম্বর হচ্ছে ক্র্যাবস চক্র এবং 4 নম্বর হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। তো আমরা প্রথমে প্রথম ধাপটা বর্ণনা করি। আমি একটা সুবিধার্থে একটা ডায়াগ্রাম এঁকে ফেলেছি, আমি সেটা এখন বুঝিয়ে দিব। প্রথম ধাপটা একটা হচ্ছে কি, প্রথম ধাপের নাম হচ্ছে
গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। গ্লাইকোলাইসিস মানে কি? যে প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে যাবে বা বিজারিত হবে, যে প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে যাবে বা বিজারিত হবে সেই প্রক্রিয়া হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। তো প্রথম প্রক্রিয়া হচ্ছে গ্লাইকোলাইসিস। কি উৎপন্ন হবে? প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিসের প্রক্রিয়ার মধ্যে গ্লুকোজটি ভেঙে, গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য যে গ্লুকোজ ছিল সেটি ভেঙে 2 অণু পাইরুবিক অ্যাসিড উৎপন্ন হবে এবং 4 অণু এটিপি এবং 2 অণু NADH2 উৎপন্ন হবে। আমি আবার বলি, খেয়াল করে দেখেন, গ্লুকোজটি ভেঙে অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে 2 অণু, প্রথমে হচ্ছে 2 অণু পাইরুবিক অ্যাসিড, দুই পাশে 2টা পাইরুবিক অ্যাসিড উৎপন্ন, 2 অণু পাইরুবিক অ্যাসিড এবং 4 অণু এটিপি এবং 2 অণু NADPH2 উৎপন্ন হবে। তাহলে 4 অণু এটিপির মধ্যে প্রক্রিয়া করতে গিয়ে অর্থাৎ পথে আসতে গিয়ে 2 অণু এটিপি খরচ হয়ে যাবে। কি বললাম? মোট হচ্ছে 4 অণু এটিপি উৎপন্ন হবে। 4 অণু এটিপির মধ্যে প্রক্রিয়া চলাকালীন সময় 2 অণু এটিপি খরচ হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে কি, এইটুক হচ্ছে কি সেটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি সাইটোপ্লাজমে সংঘটিত হয়। কোথায় সংঘটিত হয়? সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এই জন্য এই ধাপটিকে বলা হয় সাইটোপ্লাজমিক ধাপ। তাহলে আপনার যদি প্রশ্ন আসে যে সবাত শোষণের প্রথম প্রক্রিয়া গ্লাইকোলাইসিসটি বর্ণনা করো, তাহলে কি বলবেন? গ্লাইকোলাইসিস সবাত শোষণের প্রথম ধাপ। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সবাত শোষণের প্রথম ধাপ। এই ধাপে গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুবিক অ্যাসিড, 4 অণু এটিপি, 2 অণু NADPH2 উৎপন্ন হয়। প্রতি মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যায়। ঠিক আছে? তাহলে দেখেন এখানে এই প্রক্রিয়া হচ্ছে, তাহলে এই প্রক্রিয়াটি সাইটোপ্লাজমে সংঘটিত হয় বলে একে সাইটোপ্লাজমিক ধাপও বলা হয়। তাহলে আমার প্রথমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধাপটা সম্পূর্ণ হয়ে গেল। এবার আসেন পরের ধাপ, দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইমের সৃষ্টি। খেয়াল করে দেখেন, এই যে পাইরুবিক অ্যাসিড উৎপন্ন হলো, এই পাইরুবিক অ্যাসিড থেকে মানে পাইরুবিক অ্যাসিডটি ভেঙে গিয়ে এবার কার্বন ডাইঅক্সাইড, 1 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 1 অণু NADH2 এবং 1 অণু অ্যাসিটাইল কোএনজাইমের সৃষ্টি হবে। আবার বলি, এই যে অ্যাসিটাইল কোএনজাইমের প্রক্রিয়ার মধ্যে পাইরুবিক অ্যাসিডটি ভেঙে গিয়ে 1 অণু কার্বন ডাইঅক্সাইড, 1 অণু NADH2 এবং 1 অণু অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি হবে। তো 1 অণু পাইরুবিক থেকে এই জিনিসটা উৎপন্ন হলো। তাহলে অপর দিকে আরেকটা পাইরুবিক অ্যাসিড রয়ে গিয়েছিল না? তাহলে এই পাইরুবিক অ্যাসিড থেকে কি উৎপন্ন হবে? সিমিলার ভাবে 1 অণু কার্বন ডাইঅক্সাইড, 1 অণু NADH2 এবং 1 অণু অ্যাসিটাইল কোএনজাইমের সৃষ্টি হবে। তাহলে কয় অণু হলো? টোটাল 2 অণু পাইরুবিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু NADH2 এবং 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি হবে। এই প্রক্রিয়াটি সাইটোপ্লাজমে সংঘটিত হয় বলে এই প্রক্রিয়াটিকে কি বলা হয়? সাইটোপ্লাজমিক ধাপ বলা হয়। তাহলে আমি আপনার একটু পিছনের দিকে যাই, যদি আপনি গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি বর্ণনা করতে বলে তাহলে আমি যেভাবে বললাম সেভাবে বলবেন এবং জাস্ট এই অংশটা আপনি কি করবেন? বিক্রিয়ার সাহায্যে দিয়ে দিবেন। তাহলে আপনি আশা করি ফুল মার্কস পেয়ে যাবেন। এবার যদি আপনাকে অ্যাসিটাইল কোএনজাইমের কথা বলে, যদি বলে যে অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি প্রক্রিয়াটি বর্ণনা করো, তাহলে কি করবেন? আপনি জাস্ট এই অংশটা না দিয়ে এখানে পাইরুবিক অ্যাসিডটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? এই জায়গাতে পাইরুবিক অ্যাসিডটা দিয়ে যাবেন, C3H4O3 এই জায়গায় দিবেন। সেখান থেকে আপনি টেনে এইভাবে করে আপনি এই প্রক্রিয়াটা দিয়ে দিবেন। আশা করি আমি বুঝাতে পারছি। জাস্ট এটা না দিয়ে আমি পাইরুবিক অ্যাসিডটা এই জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে? নিয়ে এসে আমি জাস্ট অ্যারো দিয়ে দিব, তাহলে এইভাবে সৃষ্টি হয়ে যাবে, জাস্ট এটুক পর্যন্ত, এখান থেকে এটুক পর্যন্ত। তাহলে কি হবে? সেটা অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি হয়ে যাবে। এবার যদি আপনাকে যদি ব্যাখ্যা করতে বলে তাহলে কিভাবে বলবেন? 2 অণু পাইরুবিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইম সবাত শোষণের দ্বিতীয় ধাপ। এই ধাপে 2 অণু পাইরুবিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু NADH2 এবং 2 অণু অ্যাসিটাইল কোএনজাইমের সৃষ্টি হয়। এই ধাপটি সাইটোপ্লাজমে সংঘটিত হয় বলে একে সাইটোপ্লাজমিক ধাপও বলা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে অ্যাসিটাইল কোএনজাইমের প্রক্রিয়াটাও আমি বুঝিয়ে দিলাম। এবার আসেন ক্র্যাবস চক্র। 3 নম্বর ধাপটা হচ্ছে কি? ক্র্যাবস চক্র। তাহলে ক্র্যাবস চক্র কিভাবে হবে? খেয়াল করে দেখেন, এখানে অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি হয়েছিল। এই অ্যাসিটাইল কোএনজাইম থেকে 3 অণু NADH2 উৎপন্ন হবে, 1 অণু FADH2 উৎপন্ন হবে, 1 অণু GTP উৎপন্ন হবে এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে একটা অ্যাসিটাইল কোএনজাইম থেকে এই জিনিসটা উৎপন্ন হবে। তাহলে সিমিলারলি দুইটা অ্যাসিটাইল কোএনজাইম ছিল, তো দুইটা অ্যাসিটাইল কোএনজাইম থেকে কি উৎপন্ন হবে? সিমিলারভাবে 3 অণু NADH2, 1 অণু হচ্ছে FADH2 এবং 1 অণু GTP, 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এই প্রক্রিয়াটা মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। এই জন্য এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়ার ধাপ। এবং এই প্রক্রিয়াটা একজন বিজ্ঞানী, ক্র্যাবস নামের একজন বিজ্ঞানী সেটা প্রথম আবিষ্কার করেছিলেন বলে এই ধাপটার নাম হচ্ছে কি? ক্র্যাবস চক্র। ঠিক আছে? এবার যদি আপনি ব্যাখ্যা করতে বলেন তাহলে কিভাবে করবেন? খেয়াল করে দেখেন, আপনি বলবেন জাস্ট এখন যদি আপনার ব্যাখ্যাটা করতে বলে আপনি এই অ্যাসিটাইল কোএনজাইমের মধ্যে নিয়ে আসবেন। ঠিক আছে? মধ্যে নিয়ে এসে জাস্ট অ্যারো দিয়ে এটার মতো করে অ্যারো দিয়ে আপনি দেখিয়ে দিবেন যে দুইটা অ্যাসিটাইল কোএনজাইম থেকে দুইভাবে সম্পন্ন হচ্ছে। তাহলে ব্যাখ্যাটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে বলবেন ক্র্যাবস চক্র সবাত শোষণের তৃতীয় ধাপ।
ক্র্যাবস চক্র সবাত শোষণের তৃতীয় ধাপ। এই ধাপে 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম থেকে 6 অণু, এই তিনটা তাহলে 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং হচ্ছে 2 অণু GTP এবং 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটি মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয় বলে একে মাইটোকন্ড্রিয়ান ধাপও বলা হয় এবং এই ধাপটি সর্বপ্রথম ক্র্যাবস নামে বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন বলে একে ক্র্যাবস চক্র বলা হয়। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু 2টা কার্বন ডাইঅক্সাইড ছিল। গ্লুকোজটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, সেখান থেকে একটা পাইরুভিক অ্যাসিডের জন্য 3টা কার্বন চলে এসেছে, তাহলে বাকি আছে কয়টা কার্বন? 3টা কার্বন। এই 3টা কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যাসিটাইল কোএনজাইমে যে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু একটা কার্বন চলে এসেছে, তাই না? তাহলে কয়টা চলে গেল? এখানে একটা চলে গেছে, বাকি আছে কয়টা? এই 2টা কার্বন ডাইঅক্সাইড, কিন্তু সেটা অ্যাসিটাইল, অর্থাৎ ক্র্যাবস চক্রে গিয়ে 2টা কার্বন সৃষ্টি, টোটাল 6টা কার্বন এখানে মিলে গেছে। তাহলে আপনি বলতে পারেন যে ক্র্যাবস চক্রে যে অ্যাসিটাইল কোএনজাইমের এই যে অ্যাসিটাইল কোএনজাইম, তাহলে এখানে কয় কার্বন বিশিষ্ট ছিল? এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, কারণ এখানে 6টা ছিল, 6টা থেকে 3টা চলে এসেছে, বাকি আছে কয়টা? 3টার মধ্যে অ্যাসিটাইল কোএনজাইমে একটা সৃষ্টি হয়েছিল, তাহলে একটা কার্বন চলে গিয়েছে, বাকি আছে কয়টা? 2টা। তাহলে অ্যাসিটাইল কোএনজাইম যেটি ছিল সেটা কয় কার্বন বিশিষ্ট? সেটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। আপনাদের মাল্টিপল চয়েস হতে পারে, অ্যাসিটাইল কোএনজাইম কয় কার্বন বিশিষ্ট? সেটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। তো আশা করি আপনারা এই সবাত শোষণের ধাপটা পেয়েছেন। এবার দেখেন নিচে দেওয়া আছে জাস্ট কি উৎপন্ন হলো সেটা। তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, পানি উৎপন্ন হলো, 38 এটিপি শক্তি উৎপন্ন হলো এবং তাপ শক্তি উৎপন্ন। এই জিনিসটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে হলো সেটা। খেয়াল করে দেখেন, আমি এখানে 4টা ধাপ লিখেছি, 3টা ধাপ, 1টা 2টা 3টা। এই 3টা ধাপের মধ্যে প্রথম ধাপটা হচ্ছে কি? গ্লাইকোলাইসিস ধাপটা। গ্লাইকোলাইসিস ধাপে কয় অণু শক্তি উৎপন্ন হবে? খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে 4 অণু এটিপি উৎপন্ন হয়েছিল, কিন্তু প্রতিমধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে গেছে, তাহলে বাকি আছে কয় অণু? 2 অণু এটিপি। 2 অণু এটিপি, তাহলে আমরা জানি যে 1 অণু এটিপি মানে হচ্ছে 1 অণু শক্তি, তাহলে ঠিক আছে। তাহলে এখানে 2 × 1, তাহলে এখানে 2 অণু এটিপি আমি পেয়ে গেছি। NADH2, 2 অণু NADH2 ছিল, আমরা জানি 1 অণু NADH2 তে হচ্ছে 3 অণু শক্তি থাকে, তাহলে এখানে 2টা, তাহলে 3 দুগুণে কয়টা? 6 অণু এটিপি থাকবে, তাহলে 2 এবং 6 যোগ করলে কয়টা? 8 অণু এটিপি উৎপন্ন হলো, ঠিক আছে। এবার হচ্ছে 2 নাম্বার ধাপ, অর্থাৎ অ্যাসিটাইল কোএনজাইমে হচ্ছে কি উৎপন্ন হয়েছিল? NADH2 উৎপন্ন হয়েছিল, কয়টা? 2টা, তাহলে 2 অণু NADH2। আমরা জানি 1 অণু NADH2 হচ্ছে 3 অণু শক্তি, তাহলে 3 দুগুণা 6, তাহলে 6 অণু এটিপি উৎপন্ন হলো, এখানে 8 অণু, এখানে হচ্ছে 6 অণু, ঠিক আছে। এবার আসেন তৃতীয় নাম, অর্থাৎ ক্র্যাবস চক্রের মধ্যে কি কি? 3 দুগুণা 6টা NADH2 উৎপন্ন হলো, আর 2টা হচ্ছে FADH2 উৎপন্ন হলো এবং 2 অণু হচ্ছে GTP উৎপন্ন হলো। তাহলে দেখেন, 1 অণু NADH2 হচ্ছে 3 অণু শক্তি, তাহলে 3 দুগুণা 6 মানে হচ্ছে 18। আবার হচ্ছে 1 অণু এটিপি হচ্ছে 2 অণু শক্তি, ঠিক আছে, 2 অণু শক্তি, তাহলে 2 দুগুণা হচ্ছে 4 অণু এটিপি। আবার 1 অণু জিটিপি মানে হচ্ছে 1 অণু শক্তি, তাহলে 2 গুণ হচ্ছে 2 অণু এটিপি। তাহলে এই টোটাল জায়গাটা যোগ করলে 18, 4 এবং 2 যোগ করলে 24, আগে 8, 6 এবং 24, টোটাল কয় অণু এটিপি হলো? 38 অণু এটিপি উৎপন্ন হলো। এখানে হচ্ছে 38 অণু এটিপি উৎপন্ন হলো। আপনাদের প্রশ্নের মধ্যে আসতে পারে যে 38 অণু এটিপি কিভাবে উৎপন্ন হয় সেটা ব্যাখ্যা করো, তাহলে আপনি এই পুরোটা বর্ণনা করে বলে দিবেন 38 অণু এটিপি ব্যাখ্যা এভাবে করা হয়। এবার আপনি দেখেন, আমি কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বর্ণনা করেছি, অ্যাসিটাইল কোএনজাইম বর্ণনা করেছি এবং হচ্ছে ক্র্যাবস চক্র বর্ণনা করেছি, বাকি রয়েছে কি? ইলেকট্রন প্রবাহতন্ত্র। খেয়াল করে দেখেন, এবার বলবেন কি? ইলেকট্রন প্রবাহতন্ত্র সবাত শোষণের সর্বশেষ এবং 4 নাম্বার ধাপ। ইলেকট্রন প্রবাহতন্ত্র সবাত শোষণের শেষ এবং 4 নাম্বার ধাপ। এই ধাপে উপরে উল্লেখিত গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএনজাইম এবং ক্র্যাবস চক্র উৎপাদিত NADH2 এবং হচ্ছে FADH2 ভেঙে কি উৎপন্ন হবে এবং বিভিন্ন প্রকার ইলেকট্রন, উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন, পানি এবং হচ্ছে প্রোটন উৎপন্ন হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্যে। এই ইলেকট্রনগুলো ইলেকট্রন প্রবাহতন্ত্রের প্রক্রিয়ার সাহায্যে কি উৎপন্ন হবে? বিভিন্ন শক্তির মাধ্যমে এটিপি উৎপন্ন করে। এইভাবেই ইলেকট্রন প্রবাহতন্ত্রটি সম্পন্ন হয়। আশা করি আপনারা বুঝেছেন। ইলেকট্রন প্রবাহতন্ত্র যদি আপনার বইয়ের মধ্যে পড়েন, আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। তো এটাই হলো আপনাদের শ্বসনের প্রথম ধাপ, সবাত শোষণের বর্ণনাটা আমি বুঝিয়ে দিলাম। তাহলে আবার বলে একটু রিক্যাপ করি, আমি যদি প্রথমে গ্লাইকোলাইসিস বললে জাস্ট একটু বলে দিব, ঠিক আছে। প্রথম হচ্ছে কি? গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি এবং 2 অণু NADH2 উৎপন্ন হলো, প্রতিমধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যায়। এবার আবার যদি অ্যাসিটাইল কোএনজাইম হয়, তাহলে হচ্ছে কি আরেকটু কথা এখানে অ্যাড করবেন, এই ধাপটি সাইটোপ্লাজমে সংগঠিত হয় বলে একে সাইটোপ্লাজমিক ধাপও বলা হয়। তাহলে হচ্ছে কি? প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিস, দেন হচ্ছে 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু 1 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু NADH2 এবং 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি হয়। এই প্রক্রিয়াটিও সাইটোপ্লাজমে সংগঠিত হয় বলে এটা সাইটোপ্লাজমিক ধাপও বলা হয়। এটি হচ্ছে সবাত শোষণের দ্বিতীয় ধাপ। হ্যাঁ, তারপর হচ্ছে কি? তৃতীয় ধাপ হচ্ছে কি? ক্র্যাবস চক্র। ক্র্যাবস চক্র হচ্ছে কি? 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম থেকে 3 দুগুণা 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GTP
এবং 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটি মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয় বলে একে মাইটোকন্ড্রিয়ান ধাপও বলা হয়। এটি সর্বপ্রথম ক্রেবস নামে বিজ্ঞানী আবিষ্কার করেছেন বলে একে ক্রেবস চক্র বলা হয়। এটা নতুন একটা জিনিস আমি বলে দিচ্ছি, সেখানে হচ্ছে কি এই যে মাইটোকন্ড্রিয়া সংগঠিত এখানে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, তাই না, 24 অণু এটিপি। এই ধাপে হচ্ছে 24 অণু। তাহলে এই জন্যই এই ধাপটিকে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াকে আমরা অনেক সময় দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে, দ্বিতীয় অধ্যায়ে কি বলা আছে, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হচ্ছে, শক্তি ঘরও বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘরও বলে এই জন্য, যেহেতু এখানে সর্বোচ্চ পরিমাণ এটিপিটা উৎপন্ন হলো, তাপ শক্তির উৎপন্ন হলো। তাহলে এটা হচ্ছে তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। ইলেকট্রন প্রবাহতন্ত্র হচ্ছে মধ্যে কি হবে, উপরের 3টি ধাপে, উপরের 3 ধাপে উৎপাদিত NADH2, FeDH2 এবং NADH2 ভেঙে বিজারিত হয়ে পানি, কার্বন ডাইঅক্সাইড, উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন এবং প্রোটন উৎপন্ন হয়। উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো প্রবাহতন্ত্রের প্রক্রিয়ার মধ্যে যে শক্তি উৎপন্ন করে তা এটিপি উৎপন্নে ব্যবহৃত হয়। এভাবে ইলেকট্রন প্রবাহতন্ত্রটি সম্পন্ন হয়। তো আমি এখানে 38 অণু এটিপি যেভাবে উৎপন্ন সেটা এখানে বর্ণনা করার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝেছেন। যদি না বুঝে থাকেন কয়েকবার দেখেন, আমার মনে হয় এই সবাত শোষণ নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি পরবর্তীতে আপনার যেখানে আরেকটা ধাপ আছে অবাত শোষণ, সেটি নিয়ে আমি একটি ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।